আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আমাদের জনপ্রিয় কিছু গল্প, পিশাচ রহস্য, সোনার মুখোশ, দুলারি, মরাডাঙ্গায় এক রাত্রি, নার্সিংহোম, ধর্মশালায় আতঙ্ক, সতীনাথ ত্রিপাঠীর বাগান বাড়ি, নীল দুর্গা, সংশ্রী পিশাচিনী, ঘুড়ির সুতো, ব্রহ্মসাপের চক্রবুহ এবং জলদস্যু দ্বীপে অভিযান। এই সমস্ত গল্পের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আরও অন্যান্য গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আজ আপনাদের জন্য থাকছে আশিস চক্রবর্তীর লেখা প্যারিডোলিয়া। নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, সাউন্ড ও পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু, অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান, ইন্দ্র, অর্পিতা, কৃষ্ণেন্দু, বুদ্ধদেব, সৌরেনবাবু ও অশ্রু। শুরু হচ্ছে আজকের গল্প, আশিস চক্রবর্তীর লেখা প্যারিডোলিয়া। লাশটার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন সাব ইন্সপেক্টর অর্পিতা রায়। বিছানার ওপর একজন বৃদ্ধ মানুষের মৃতদেহ পড়ে রয়েছে। বয়স আন্দাজ ওই 70 ছুঁই ছুঁই। শুকনো মুখে চোখ দুটো আমড়ার আঁটির মতো বেরিয়ে রয়েছে। ঘাড়টাও ভেঙে কাত হয়ে আছে ডান পাশে। কষবে ইঞ্চিখানেক শুকনো কালচে রক্তের দাগ। মুখটা হাঁ অবস্থায়, জিভ ঠোঁট পেরিয়ে থুতনির দিকে খানিকটা অগ্রসর হয়ে আছে। হাত পা দুমড়ে মুচড়ে ভেঙে ছোট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বীভৎস দেখাচ্ছে মৃতদেহটাকে। এই ধরনের মুখের বিকৃতি নিয়ে এর আগে কাউকে মরতে বা খুন হতে দেখেননি সাব ইন্সপেক্টর অর্পিতা। মৃতদেহটা এতক্ষণে শক্ত কাঠের মতো হয়ে গেছে। বিছানার বাম পাশে একটা চৌকো কাঠের টেবিলের ওপর জলপূর্ণ বোতল, তার পাশে একটা শূন্য ফুলদানি, আর তার ঠিক পাশেই একটা বন্ধ হয়ে যাওয়া টেবিল ঘড়ি। তাতে 8টা বেজে 10 মিনিট সময় দেখাচ্ছে। মৃতদেহটাকে দেখলেই যে কেউ খুব সহজেই বলে দেবে প্রচণ্ড শক্তিশালী কেউ বা কারা প্রথমে তার হাত পাগুলোকে এই অবস্থা করেছে এবং তারপর বুকের ওপর বসে দুটো হাত দিয়ে গলা টিপে খুন করা হয়েছে ওকে। কিন্তু আশ্চর্যজনকভাবে বিছানার চাদরগুলো কিন্তু এলোমেলো হয়নি। একটা মানুষকে গলা টিপে হত্যা করা হলে সে যতই দুর্বল হোক না কেন, বাঁচবার জন্য সামান্যতম নড়াচড়া কিংবা ছটপট তো তাকে করতেই হবে, যাতে বিছানার চাদর অবশ্যই এলোমেলো হবে। তবে কি খুনি চালাকি করে পুনরায় বিছানাগুলোকে ঠিকঠাক করে গেছে, নাকি মেঝেতে খুন করে বিছানায় নিথর দেহটাকে তুলে খুব সাবধানে শুইয়ে গেছে? এরকম বেশ কিছু প্রশ্ন সাব ইন্সপেক্টর অর্পিতার মাথায় সাপের ফণার মতো উঠে উঠে দাঁড়াচ্ছে কেবল। কিন্তু তিনি কোনোটারই যুক্তিপূর্ণ জবাব খুঁজে পাচ্ছেন না। তিনি এবার ফটোগ্রাফারকে ডেকে বললেন, আপনার ছবি তোলা কমপ্লিট? হ্যাঁ ম্যাডাম। ওকে। সাব ইন্সপেক্টর অর্পিতা এবার দুজন কনস্টেবলকে হাতের ইশারা করে ডেকে বললেন, এই এই তোমরা দুজন এদিকে এসো তো। লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর দেখো আবার কিছু ছুঁয়ে বসো না যেন, সাবধানে। আর হাতে গ্লাভস পরে তারপর লাশটাকে ধরবে, কেমন? যাও। কনস্টেবল দুজন মাথা নাড়িয়ে কাজে লেগে পড়ল। সাব ইন্সপেক্টর অর্পিতা এবার পাশের ঘরে এলেন। সেখানে সোফার ওপর মাথায় হাত দিয়ে বসে রয়েছেন মৃত ব্যক্তির একমাত্র ছেলে ব্রতিন। এনার বয়স 35, অবিবাহিত। কোম্পানির জবের কারণে তাকে দেশে বিদেশে ছুটে বেড়াতে হয় সর্বক্ষণ। বাবার মৃত্যু সংবাদ শুনে প্রায় ঘণ্টাখানেক হলো বাড়িতে এসে উঠেছেন। এবার উল্টো দিকের চেয়ারে বসে সাব ইন্সপেক্টর অর্পিতা বললেন, মিস্টার ব্রতিন রায়।
আপনার বাবা শ্রীযুক্ত শম্ভুচরণ রায় কি ঘুমের বড়ি টড়ি খেতেন? না তো, কখনো তো দেখিনি ঘুমের বুড়ি খেতে। তাছাড়া বাবা রোজ রাত্রে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তেন। ঘুমের কোনো সমস্যাও ওনার ছিল না। আচ্ছা, কারোর উপর সন্দেহ আছে আপনার? সন্দেহ? তাছাড়া কার ওপর আর কিসের জন্য সন্দেহ করব ম্যাডাম? বাবা নির্ঝঞ্ঝাট একলা প্রিয় মানুষ ছিলেন, কারোর সঙ্গে সেরকম কোনো মেলামেশা করতেন না। আর কোনো দিনই আমাদের পারিবারিক কোনো শত্রুতা ছিল না কারোর সঙ্গে। বাড়ি থেকে একটা ছুঁচ পর্যন্তও চুরি যায়নি। আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল। আর পাশের টেবিলে রাখা ঘড়িটাকে লক্ষ্য করেছেন কি আপনি? আমার সন্দেহ ওটা বাবার মৃত্যুর সময় বন্ধ হয়ে যায়। প্রায় 25 বছর আগেকার ঘড়ি। ওটা বাবার ভীষণ প্রিয়। অলৌকিক ব্যাপার, মানুষটাও শেষ হলো আর তার সঙ্গে তার প্রিয় ঘড়িটাও বন্ধ হলো। আপনাকে খবরটা দিল কে? ভূষণ, আমাদের বাড়ির চাকর। ওই সকালবেলা বাবাকে চা দিতে গিয়ে দেখে এই অবস্থা। সঙ্গে সঙ্গে ও আমাকে একটা ফোন করে আর আমি ওকে বলি যত তাড়াতাড়ি সম্ভব একটা ডাক্তার ডাকতে। আর ডাক্তারবাবু এসে ওকে বললেন যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, আপনারা একবার পুলিশে খবর দিন। এরপর ভূষণের মুখ থেকে বিষয়টা জানার পর আমি নিজেই থানায় ফোন করে ব্যাপারটা বলি। আমার আগে একজন পুলিশ অফিসারকে আমি এখানে পাঠিয়েছিলাম। কেসটা দেখেও আমাকে থানায় গিয়ে যে রিপোর্টটা দিল, তাতে আমি আশ্চর্য হয়ে থানায় আর বসে থাকতে পারলাম না। ব্যাপারটা অদ্ভুত। এর আগে কখনো এরকম লাশ দেখিনি। চোখ মুখ দেখে তো মনে হচ্ছে খুন, কিন্তু আশেপাশের পরিবেশ বলছে অন্য কিছু। হয়তো পোস্টমর্টম রিপোর্টটা এলে কিছু সুরাহা হবে। আচ্ছা মিস্টার রায়, ভূষণ কি বিশ্বাসী লোক? আগে মা মারা যাওয়ার পর ওই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। অ্যাকচুয়ালি ও আমাদের বাড়ির চাকর কম, ও আমার বাবার বন্ধু বেশি। সাব ইন্সপেক্টর অর্পিতা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলেন ভূষণ বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদছে। তারপর তিনি বললেন, ওর কোনো খারাপ নেশা টেশা কিংবা আর্থিক কষ্ট আছে কিনা সে ব্যাপারে খোঁজ নিয়েছিলেন? কি খোঁজ নেব ম্যাডাম? ভূষণের নিজের বলতে কেউ নেই। ও তো এ বাড়িতেই থাকে। আর ওকে যতদূর জানি ও নেশা ভাঙটাং করে না। আর ভীষণ ধর্মভীরু মানুষ ও। আই সি। আপনার বাবার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন কি ইদানিং? যেমন ধরুন এই হুট করে মেজাজের বদল কিংবা নতুন কোনো মানুষের সঙ্গে মেলামেশা, মানে কথাবার্তায় হাব ভাবে কিছু পরিবর্তন? দেখুন, আমি বাড়িতে খুব কম থাকি। ছুটি ছাটাতে বাড়িতে এলে বাবার সঙ্গে দেখা হতো দুপুরবেলা ওই খাওয়ার টেবিলে। উনি প্রয়োজন না থাকলে খুব একটা কারো কাছে ঘেঁষতেন না, একাই থাকতে ভালোবাসতেন। এর থেকে বেশি কিছু জানার থাকলে ভূষণ ভালো বলতে পারবে আপনাকে। ভূষণ, ভূষণ, একবার এদিকে এসো। ভূষণ জামার খুঁটেই চোখের জল মুছে শুকনো মুখ নিয়ে অর্পিতা ম্যাডামের সামনে এসে দাঁড়ালো। বয়স তার 60-এর কম হবে না। সাব ইন্সপেক্টর ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বাবুর ইদানিং কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলে? আগে হ্যাঁ দিদিমণি, বাবু মাসখানেক ধরে বিকেলে হাঁটতে বেরোলে সঙ্গে করে রাস্তা থেকে ইটের টুকরো, নুড়ি, কাকড় কিংবা কাঠের টুকরো কুড়িয়ে আনতেন। তারপর সেগুলোকে খুব মনোযোগ দিয়ে দিনরাত কী সব দেখতেন ওই আতস কাঁচ লাগিয়ে। এরপর আপন মনে কী সব বলতেন। দেখা হয়ে গেলে ওগুলোকে আবার ওই আলমারিতে তুলে রাখতেন। কখনো কখনো মেঘের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন। স্ট্রেঞ্জ। মাথার কোনো গন্ডগোল বা কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলে? আগে না দিদিমণি, দিব্য পরিষ্কার ভাষায় সুস্থ মানুষের মতো কথা বলতেন তিনি। কোনো খারাপ কিছু তো কখনো আমি দেখিনি।
আচ্ছা, তিনি যে সমস্ত জিনিস ওই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসতেন সেগুলো আমাকে একবার দেখাতে পারবে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দিদিমণি, আমি এক্ষুনি আনছি। কথাটা বলে ভূষণ বাইরে বেরিয়ে গিয়ে মিনিট 3 পর ঘরে ফিরে এলো। ঘরে ফিরে এসে হাতের মুঠোটা খুলে সে বলল, এই নিন দিদিমণি। মিস অর্পিতা ভূষণের হাত থেকে কয়েকটা পাথরের টুকরো তুলে নিয়ে সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখলেন। ভদ্রলোকের নজর বেশ ভালোই ছিল। এই পাথরটা দেখতে অনেকটা মানুষের মুখের মতো লাগছে। দুপাশে দুটো চোখ আর নাক মুখ ঠিক ঠিক জায়গায় উঁচু হয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন হাসছে। কই দেখি, আরে ঠিক তাই তো, মুখই তো। দেখি দেখি অন্যগুলো দেখি। এই নিন। বলে সব পাথরগুলো সামনের টেবিলে রেখে দিল ভূষণ। এরপর সাব ইন্সপেক্টর অর্পিতা এবং ব্রতিনবাবু সমস্ত পাথরগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকলেন। ওরা আবিষ্কার করলেন এক একটা পাথর যেন এক একটি মানুষের মুখের আদলের মতো দেখাচ্ছে। কোনোটা কান্না, কোনোটা রাগী, কোনোটায় আবার দুঃখী মুখের আদল ফুটে উঠেছে। কি আশ্চর্যের বিষয়! এগুলি একটিও হাতে গড়া নয়, সমস্তটাই প্রকৃতির খেয়াল খুশিতে আপনা হতেই তৈরি হয়েছে। সাব ইন্সপেক্টর অর্পিতা এবার ব্রতিনবাবুর দিকে মুখ ফিরিয়ে বললেন, আপনার বাবা তো দারুণ গুণী মানুষ ছিলেন মশাই, শিল্পী মানুষ। প্রকৃতি সৃষ্ট এই সব পাথরে ফুটে ওঠা মুখাবয়ব ঠিক খুঁজে খুঁজে সংগ্রহ করতেন। অথচ দেখুন, আমাদের চোখে কিন্তু এসব পড়ে না। এটা একটা নতুন জিনিস মশাই, এর একটা প্রচার হওয়া কিন্তু সত্যিই প্রয়োজন। আমার তো মনে হয় এসবের একটা মিউজিয়াম হওয়াও প্রয়োজন। মানুষজন দেখুক, জানুক, শিখুক শিল্প কাকে বলে। বাবার এত বড় একটা শৈল্পিক গুণ সম্বন্ধে আমি অজ্ঞাত ছিলাম, ভাবতেই অবাক লাগছে। না, মানুষটা সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। এই নতুন ধারার শিল্পের একটা আর্টিকেল তো অবশ্যই কাগজে বেরোনো দরকার। মানুষকে জানানো একান্ত প্রয়োজন। শিল্প কোথায় না কোথায় ছড়িয়ে আছে। আর এর সত্যিকারের সমজদার ছিলেন শম্ভুচরণ রায়। এরপর একজন কনস্টেবলকে ডাক দিলেন তিনি। পোদ্দার, একবার এদিকে এসো তো। কনস্টেবল পোদ্দার সামনে এসে দাঁড়ালে সাব ইন্সপেক্টর অর্পিতা বললেন, সাংবাদিক অপরেশকে একবার ফোন করে বলো যেন সন্ধেবেলা থানায় এসে আমার সঙ্গে দেখা করে। বলবে একটা দারুণ খবর আছে। কনস্টেবল মাথা নাড়িয়ে চলে গেল। মিস অর্পিতা এবার ব্রতিনবাবুর দিকে তাকিয়ে বললেন, ব্রতিনবাবু, আপনার আপত্তি না থাকলে কাল একবার শম্ভুবাবুর সংগ্রহটা আমার সাংবাদিক বন্ধুটিকে দেখাতে চাই। ও কিন্তু এর একটা জবরদস্ত প্রতিবেদন লিখে ছবি সহ ছাপিয়ে দেবে কাগজে। খবরটা দেখে মানুষের চোখ একেবারে ফেটে পড়বে। কে বলতে পারে, আপনার বাড়িটাই হয়ে উঠতে পারে একটা মিউজিয়াম। মরণোত্তর খ্যাতি সম্মান পুরস্কারও হয়তো জুটে যেতে পারে শম্ভুচরণ বাবুর নামে। এ তো ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। তবে বাবা জীবিত থাকলে বিষয়টা আরও ভালো হতো। আফসোস থেকে গেল, বুঝলেন। ভদ্রলোক শিল্পের সম্মানটুকু জীবিত অবস্থায় উপভোগ করতে পারলেন না। কিন্তু এরকম একটা শিল্পী গোছের মানুষকে খুন করলো কে? আর কেনই বা খুন করলো? আমি তো ভাবতে পারছি না মশাই, খুনের আসল কারণটা কি? সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও। বাবার এভাবে হঠাৎ খুন হওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা, আমি আজ আসি। কাল একবার পারলে আসবো। আপনি এখন এখানেই থাকছেন তো? এছাড়া তো উপায় নেই। আমি অফিসের সমস্ত ব্যাপারটা জানিয়ে দিয়ে দিন 15 ছুটি চেয়েছি। ভালোই করেছেন। ওকে, তাহলে আসি। প্রয়োজনে যখন তখন আসতে পারি কিংবা থানায় ডেকে পাঠাতে পারি। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা এখন ভালো না, তবুও তদন্তের স্বার্থে এটুকু কোঅপারেট তো আপনাকে করতেই হবে। আসলে ভদ্রলোকের শিল্পকর্ম দেখে আমি বিষয়টাকে ভেতর থেকে নিয়ে ফেলেছি, তাই এর শেষ দেখে তবেই ছাড়ব। খুনির সাজা হওয়া অবশ্যই দরকার, নইলে এটা আমাদের কাছে ভীষণ লজ্জার এবং কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে।
পরদিন সাব ইন্সপেক্টর অর্পিতা তার সাংবাদিক বন্ধুকে নিয়ে ব্রতিনবাবুর বাসাটা একবার ঘুরে গেলেন। ঠিক তার পরদিন শম্ভুচরণবাবুর শিল্পকর্মের খবরটা খবরের কাগজে গোটা পাতা জুড়ে ছবি সমেত বেরোলো। মোটা মোটা অক্ষরে প্রতিবেদনের হেডলাইনে লেখা হয়েছে প্যারিডোলিয়া। এর অর্থ ব্রতিনবাবু নিজেও জানেন না। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, দু একবার ঝিরঝির বৃষ্টিও হয়ে গেছে। ভূষণ চা দিয়ে গেছে মিনিট দুয়েক হলো। চায়ের কাপটা টি টেবিল থেকে হাতে তুলে নিতে গিয়ে ওর চোখটা খবরের কাগজের হেডলাইনটাতে পড়ল, প্যারিডোলিয়া, এবং তার পাশে ওর বাবার একটা ছবি বেরিয়েছে। খুব মনোযোগ দিয়ে প্রতিবেদনটা পড়ে ব্রতিনবাবু অবাক হয়ে গেলেন। তার বাবার সংগৃহীকৃত এই শিল্পকর্মের ভাণ্ডার তা নতুন কিছু নয়। এর যে নাম তা বহুকাল আগেই দিয়ে রেখেছে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান এর একটি সম্ভাব্য সংজ্ঞাও দিয়ে রেখেছে। মনোবিজ্ঞানের ভাষায় আশেপাশের পরিবেশে কোনো বস্তুর ওপর যদি জীবজন্তু বা কোনো বস্তুর অবয়ব ফুটে ওঠে তাহলে তাকে বলা হয় প্যারিডোলিয়া। এর ঠিক পরের লাইনেই লেখা রয়েছে শম্ভুচরণ বাবুর সংগ্রহে এই জাতীয় বস্তু নাকি কয়েক হাজারেরও বেশি রয়েছে। ব্রতিনবাবু এক ঝটকায় কাগজটা রেখে উঠে পড়লেন। তারপর দ্রুত তার বাবার ঘরে প্রবেশ করলেন তিনি। সেই ঘরের শূন্য বিছানা, চাদর, টেবিলে রাখা হাতঘড়ি, চশমা, কলম আর ঘরে পরা চটি জোড়ার দিকে তাকিয়ে তার বুকটা যেন একটু মোচড় দিয়ে উঠল। মানুষটা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ও এগিয়ে যায় তার বাবার সংগ্রহের ভাণ্ডার অর্থাৎ সেই কাঁচের পাল্লা দেওয়া আলমারিটার দিকে। বাইরের থেকে দেখা যাচ্ছে অনেক কিছুই। এরপর আলমারিটা খুলতেই দৃষ্টি হঠাৎ বৃহৎ আকার ধারণ করল ব্রতিনবাবুর। ইট, কাঠ, কাঁচ, পাথর, বিভিন্ন ধরনের ধাতুর টুকরো, শুকনো গাছের পাতা, কাগজের টুকরো, কি নেই সেখানে। একে একে বেশ কিছু হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলেন ব্রতিনবাবু। সবগুলোতেই ফুটে উঠেছে একটা মুখের আদল, বিভিন্ন ভঙ্গিমার মুখাবয়ব, অসম্ভব সুন্দর শিল্পকর্ম। এর একটিও মানুষের দ্বারা সৃষ্টি হয়নি। এই জিনিসটা ভাবলেই তার মাথাটা কেমন যেন চরকির মতো বোঁ করে ঘুরে ওঠে। এটা সেটা সরিয়ে নাড়িয়ে দেখতে দেখতে ব্রতিনবাবুর দৃষ্টি একটা জায়গায় গিয়ে আটকে গেল। একটা ডায়েরি, মোটা চামড়া বাঁধাই একটা ডায়েরি। সেটা হাতে তুলে নিয়েই কয়েক পাতা উল্টে ব্রতিনবাবু দেখলেন সেটা ওর বাবার হাতের লেখা ডায়েরি। প্রথম পাতায় যে তারিখটা দেওয়া আছে সেটা প্রায় 2 বছর আগের দেওয়া। পরপর কিছু পাতা উল্টে তিনি দেখলেন ডেটগুলোর মধ্যে বেশ ফারাক রয়েছে। অর্থাৎ তার বাবা নিয়মিত ডায়েরি লিখতেন না। কখনো দিন সাতেক থেকে শুরু করে কোথাও কোথাও মাসখানেকের তফাতে তারিখগুলো ডায়েরিতে লেখা হয়েছে। আর কিছু পাতা উল্টে দেখতেই ডায়েরির ভেতর থেকে বেরিয়ে এলো বেশ কিছু ফটোগ্রাফ। সুন্দর ঝলমলে নীল আকাশের মধ্যে সাদা মেঘের খেলার ছবি। আরও নিখুঁতভাবে ব্যাপারটা দেখতেই ব্রতিনবাবুর ঠোঁটের কোণে একটা হাসি দেখা গেল। আকাশে ভাসমান মেঘেদের মধ্যে ফুটে উঠেছে একটি একটি মুখের অবয়ব। পরের ছবিতে দেখা গেল একটি গাছের গুঁড়ি, যেখানে 2 জায়গায় গর্ত এবং মাঝখানটা ফুলে রয়েছে, ঠিক একটি নাকের মতো অংশ। তার পরের ছবিতে দেখা যাচ্ছে একটি সদ্য চুনকাম করা রাস্তার ধারের প্রাচীর, যার খানিকটা অংশ শুকিয়ে গিয়ে একটি মুখের ছবি ফুটে বেরিয়ে আসছে। অর্থাৎ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে প্যারিডোলিয়া। দেখবার মতো একটা শৈল্পিক দৃষ্টি থাকা চাই, যেটা ছিল তার পিতা অর্থাৎ শম্ভুচরণ রায়ের। এবার ব্রতিনবাবু ভালো মতোই বুঝতে পারলেন কেন তার বাবা আকাশের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন। মেঘের মধ্যে মুখ খুঁজছেন তিনি,
ছবিগুলো তারই তোলা। ছবিগুলো তোলার পেছনের কারণ তাহলে প্যারিডোলিয়া। ডায়েরিটা সময় করে পড়বে ভেবে ও সেটাকে সঙ্গে করে নিয়ে আসে নিজের ঘরে। তারপর ডায়েরিটা টেবিলে রেখে জানালার সামনে এসে দাঁড়িয়ে ভাবতে লাগে কি সুন্দর একটা মনের অধিকারী ছিলেন তার বাবা। প্রকৃতির মাঝখান থেকে শিল্প খুঁজে খুঁজে বার করা সামান্য ব্যাপার নয়, আর কটা মানুষই বা সেটা পারে। এরপর বারান্দায় এসে একটা কাঁধ অবধি তোলা চেয়ারে বসে সিগারেটটা ধরাতে যাবেন এমন সময় ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ আসে, হ্যালো, ব্রতিনবাবু। হ্যাঁ বলছি। আমি সাব ইন্সপেক্টর অর্পিতা রায় কথা বলছি। হ্যাঁ 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 ম্যাডাম বলুন। আপনার বাবাকে যে খুন করা হয়েছে এটা কনফার্ম, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। তবে কি জানেন তো, গলা টিপে খুন করা হলেও গলায় কোনো ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো কিছু দিয়ে যে চাপ দেওয়া হয়েছে সেরকম কোনো চিহ্ন কিন্তু নেই। এমনকি ঘরের থেকে যে সমস্ত স্যাম্পেল আমরা নিয়ে এসেছিলাম সেখানেও কোথাও কোনো রকম চিহ্ন নেই। খুনি ভীষণ চতুর, বুঝলেন? এমনভাবে কাজটা করেছে যে কিচ্ছু ক্লু ফেলে রেখে যায়নি। এমনকি মেঝেতেও পায়ের ছাপ পর্যন্তও নেই। সবটা মিলিয়ে আমি তো পুরো থ বনে গিয়েছি। খুনটা করা হয়েছে 8টা থেকে 8:30টার মধ্যে। আর হ্যাঁ, ঘড়ি বন্ধ বা আপনার বাবার মৃত্যুর সময় 2-1, এইভাবে আপনার মনে যে সন্দেহটা ছিল সে ব্যাপারটা সামান্য। তাতে তেমন সন্দেহজনক বা অলৌকিক কিছুই নেই। আমি ঘড়ির মেকানিককে ঘড়িটা দেখিয়েছি। ঘড়িতে একটা সমস্যা আছে, একটু নড়লেই নাকি ঘড়িটা বন্ধ হয়ে যায়। হয়তো আপনার বাবা খুন হবার কালে টেবিলের দিকে হাত বাড়িয়ে কিছু একটা ধরতে যাচ্ছিলেন খুনিকে আঘাত করবেন বলে, ওতেই ঘড়িটা নড়ে উঠে হয়তো বন্ধ হয়ে যায়। তবে আমি আমার মতো চেষ্টা করে চলেছি, এলাকার 2-1জনকে তুলেও এনেছি। দেখি ওদের কাছ থেকে কিছু কথা বেরোয় কিনা। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের কাগজটা দেখেছেন? খবরটা বেরিয়েছে। এইমাত্র দেখলাম। দেখুন না এরপর কি হয়। মানুষজনের হুড়োহুড়ি পড়ে যাবে ওসব শিল্পকর্ম দেখার জন্য। আর হ্যাঁ, আপনিও কিন্তু একটু সাবধানে থাকবেন মিস্টার রায়। খুনি কিন্তু এখনো বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। এখন রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে ব্রতিনবাবুর কপালে ভাঁজ পড়ল। সিগারেটটা জ্বালিয়ে কয়েকবার টেনে চিন্তামগ্ন অবস্থায় তলিয়ে গেলেন ব্রতিনবাবু। মনে মনে একটা যেন খনন কার্য চালিয়ে যাচ্ছেন তিনি। চিন্তার স্তর ক্রমশ খুঁড়ে খুঁড়ে কয়েকটা প্রশ্নের উত্তর পেতে চাইছে, কিন্তু মিলছে না কিছুই। ধীরে ধীরে একটা জট ভাব ওকে জড়িয়ে ফেলছে। হঠাৎ একটা কলিং বেলের শব্দে ওর সম্বিত ফিরে এলো। হাতের সিগারেটটার অর্ধেকের বেশি পুড়ে গেছে ততক্ষণে। ভূষণ, দেখো তো কে এলো। ভূষণ রান্নাঘর থেকে বেরিয়ে দরজার দিকে এগোলো। এরপর ভূষণ সঙ্গে করে নিয়ে এলো একজন মাঝবয়স্ক ভদ্রলোককে। নমস্কার, আমার নাম ডক্টর উদয়ন রক্ষিত। এই চরম মুহূর্তে আপনাকে বিরক্ত করতে এসেছি বলে আমি ক্ষমা প্রার্থী। তবে এছাড়া উপায়ও ছিল না, বিষয়টা এতটাই আমার কাছে মূল্যবান। আমাকে আপনার না চেনারই কথা। আমার বাড়ি কলকাতাতে হলেও আমি বর্তমানে থাকি জার্মানিতে। সেখানে একটা গবেষণা কেন্দ্রে কর্মরত। গবেষণা প্রতিষ্ঠানটির নাম আনফর্মেটিভ। আমাদের গবেষণা মূলত প্যারিডোলিয়া নিয়ে। ব্রতিনবাবু এতক্ষণ ভদ্রলোকের দিকে হাঁ করে তাকিয়ে তার কথাগুলো গিলছিলেন যেন। শেষ কথাটা শোনা মাত্র ওর কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ডক্টর রক্ষিতের আগমনের কারণ তিনি বুঝে গেছেন। আমার নাম ব্রতিন রায়, আপনি বসুন না। ডক্টর রক্ষিত সামনের চেয়ারে বসলেন। ব্রতিনবাবু ভূষণকে চা দেবার জন্য ইশারা করলে ভূষণ রান্নাঘরের দিকে চলে যায়। এখান থেকে একটা মেল আসে আমার কাছে 2 দিন আগে। মেলকর্তা ভদ্রলোক একজন সাংবাদিক। ওনার মেল পড়েই জানলাম আপনার বাবার সংগ্রহকৃত প্যারিডোলিয়া ব্যাপারটা। যা বুঝলাম ভদ্রলোক মানে আপনার বাবা অজান্তেই আমাদের গবেষণাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। ব্রতিনবাবু এবারে খবরের কাগজটা দেখিয়ে বললেন, এই তো সেসব কাগজে বেরিয়েছে, দেখুন।
আপনি হয়তো জানেন না এসবের মূল্য কতখানি। এরপর হয়তো আপনার কাছে অনেকেই আসতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলতে, কারণ এটা একটা সাধারণ ব্যাপার মনে হলেও এর মূল্য আমাদের মতো মানুষের কাছে অনেক। এটা বিরাট একটা গবেষণার বিষয়। আমার ইচ্ছে আপনি আপনার বাবার সংগ্রহকৃত প্যারিডোলিয়াগুলোকে আমাদের গবেষণা সংস্থাকে দান করুন। এগুলো আমাদের সাবজেক্ট হিসেবে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জার্মানির মিউজিয়ামেও এগুলো স্থান পাবে। ঘাবড়ে যাবেন না, খালি হাতে আমরা এগুলো নেব না। এর মূল্যস্বরূপ একটা শেয়ারের ব্যবস্থা আমরা করে দেব। একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনারা বলছেন এই প্যারিডোলিয়া নিয়ে আপনারা গবেষণা করছেন। আচ্ছা, এগুলো আদৌ কি সম্ভব? হুট করে ইটে পাথরে নুড়িতে মুখের আদল ফুটে উঠছে, কারো কোনো হস্তক্ষেপ ছাড়া। কি বলছেন কি আপনি? প্রকৃতিতে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেগুলো খুঁজতেই তো আমরা লেগে পড়েছি। আমাদের গবেষণা সংস্থা এর জন্য পাগল। কোটি কোটি টাকা ঢালা হচ্ছে এর পেছনে। টেক জায়ান্টের সহযোগিতায় গুগল ফেসেস নামে আমাদের গবেষণায় ব্যবহার করা হচ্ছে গুগল ম্যাপস, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সার্চ করে এই রকম প্রকৃতিসৃষ্ট প্যারিডোলিয়াগুলোকে খুঁজে বের করে সেগুলোকে সংগ্রহ করা হচ্ছে। আর আপনার বাবা সেই সব নিদর্শন কয়েক হাজার সংগ্রহ করে রেখেছে। এসব তো আমাদের কাছে গুপ্তধন মশাই। আপনারাও এসবের সন্ধান পেয়েছেন? অবশ্যই। তবে আমাদের সঙ্গে আপনার বাবার তফাৎটা শুধু সামান্যই। তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসের মধ্যে ফেস খুঁজেছেন, আর আমরা বৃহৎ আকার বস্তুতে খুঁজে চলেছি। এই পর্যন্ত আমাদের সংগ্রহে যা রয়েছে তাতে আপনার ঘুম উড়ে যাবে। পেরুর মার্কা ওয়াশিতে এমন প্রচুর পাথর পাওয়া গেছে যেখানে মানুষসহ নানান জীবজন্তুর অবয়ব ফুটে উঠেছে। ফ্রান্সের এভিহেন্স পর্বতমালায় মানুষের মুখের আকারের পর্বত দেখা যায়। স্যাটেলাইটে তোলা সাগর মহাসাগরের অনেক ছবিতে এরূপ পশু পাখি মানুষের ছবি দেখা যায়। আর একটি জিনিস জেনে আপনি অবাক হবেন যে 1976 সালে ভাইকিং 1 মহাকাশযান মঙ্গল গ্রহের পৃষ্ঠের এমন একটি ছবি তুলে পাঠায় পৃথিবীতে, যা দেখে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে যায়। সেখানে ফুটে উঠেছে একটি মানুষের মুখের অবয়ব, অর্থাৎ প্যারিডোলিয়া। বলছেন কি? মঙ্গলেও, মানে অন্য গ্রহেও মানুষের মুখের আদল? তাজ্জব ব্যাপার। ভূষণ ইতিমধ্যে চা দিয়ে গেছে। ডক্টর রক্ষিত উষ্ণ চায়ে বেশ কয়েকবার চুমুক দিয়ে বললেন, তবে আর বলছি কি, জার্মানি থেকে তো আর শুধু শুধু ছুটে আসেনি মশাই। এসব আশ্চর্য জিনিস খোঁজাই আমাদের কাজ। তবে এখানেই শেষ নয়, এরকম উদাহরণ প্রচুর রয়েছে। সেসব দিতে থাকলে রাত কাবার হয়ে যাবে। তবু কিছু কিছু জানিয়ে রাখলাম আপনাকে, এতে আপনার মনের কৌতূহল কিছুটা তো মিটবে, আর বিষয়টা সম্বন্ধে ধারণাটাও পরিষ্কার হবে। আচ্ছা, এসব কি সম্পূর্ণ কাকতালীয়? দেখুন, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। একটা বৃত্তের মধ্যে দুটো পরস্পর গোলাকৃতির মাঝ বরাবর একটা লম্বা দাগ কাটলেই আমরা সেটাকে মানুষের মুখ বলে ধরে নিই, কি তাই তো? কিন্তু ভাবুন তো, আদৌ কি সেটা মানুষের মুখের মতো দেখতে? না, তা কিন্তু নয়। একটা শিশুও কিন্তু সেই চিত্রকে মানুষের মুখ বলেই ধরে নেবে। এই বিষয়ে সাইকোলজিক্যাল সোসাইটির প্রধান ক্রিস্টোফার ফ্রেঞ্চ জানান, প্যারিডোলিয়ার রহস্য লুকিয়ে আছে লাখ লাখ বছর আগে অরণ্যচারী মানুষের মধ্যে। তাদের মস্তিষ্ক তখনও বিকশিত হয়নি। তারা বিভিন্ন চিহ্ন দেখে তখন নিজেদেরকে সতর্ক করে তুলত। একটা ঝোপঝাড়কে দেখে বুনো জন্তু ভেবে তারা সরে পড়ত। এই যে অন্য কোনো বস্তুর সঙ্গে আরেকটি বস্তুর মিল থাকতে পারে, এই ধারণাই প্যারিডোলিয়ার ক্ষেত্রে নাকি কাজ করে। আর এই ধারণাই জিনগতভাবে আমাদের মধ্যে চলে এসেছে। অবশ্য অন্য পণ্ডিতের ব্যাখ্যা আবার অন্য। তাদের মতে মস্তিষ্কের তথ্য আদান প্রদান প্রক্রিয়াই নাকি প্যারিডোলিয়ার জন্য দায়ী।
মস্তিষ্ক সবসময় বিভিন্ন প্যাটার্ন, রং, ছবি তৈরি করতে থাকে। সেসবের সঙ্গে আশেপাশের কোনো বস্তুর আকৃতি মিলে গেলেই তৈরি হয় প্যারিডোলিয়া। বাবার এই সংগ্রহকে আমি তো সামান্যই একটা শিল্পকর্ম হিসেবে দেখেছিলাম, বাট এটার যে ব্যাখ্যা আর এত কারণ রয়েছে সেটা জেনে আমার তো হাত পা সব কেমন যেন অবশ হয়ে আসছে। আকাশ পাতাল মানুষের ব্রেন সব এতে জড়িত ভেবে আমি তো জাস্ট পাথর বনে যাচ্ছি। ভিড়মি খাবার মতোই ব্যাপার মশাই। এই নিয়ে বই লেখা হচ্ছে, হাজার হাজার টাকা খরচ হচ্ছে, মহাকাশের একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের পৃষ্ঠদেশ ঘেঁটে ফেলা হচ্ছে, কত শত এই আমাদের মতো মানুষ ছুটে বেড়াচ্ছে। ভাবুন তো, সেসব কি আর এমনি এমনি? ও হ্যাঁ, আসল কথাটাই বলতে ভুলে গেলাম, আপনার বাবার সংগ্রহশালাটা কি একবার দেখা যাবে? নিশ্চয়ই, কেন নয়, আসুন আমার সঙ্গে আসুন। বলে ব্রতিনবাবু রক্ষিতবাবুকে তার বাবার ঘরের দিকে যাওয়ার ইশারা করলেন। ডক্টর রক্ষিত উঠে পড়ে বললেন, একটা আফসোস রয়ে গেল সারা জীবনের জন্য, আপনার বাবার সঙ্গে সাক্ষাৎটা হলো না। ভদ্রলোককে কেন খুন হতে হলো বলুন তো? আমি তো এর কোনো কারণ খুঁজে পাইনি, এমনকি পুলিশ কর্তাদের হাতেও সেরকম কোনো তথ্য বা প্রমাণ কিছুই আসেনি। ভারী অদ্ভুত ব্যাপার। ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা চালাতে পারলে প্যারিডোলিয়ার রহস্য অনেকখানি উদ্ঘাটন হতে পারত বলেই আমার ধারণা। এবার দুজনেই গিয়ে দাঁড়ালেন শম্ভুচরণ রায়ের সংগ্রহকৃত প্যারিডোলিয়াপূর্ণ আলমারিটার সামনে। ব্রতিনবাবু আলমারিটার পাল্লা খুলে কয়েকটা পাথরের টুকরো বের করে ধরলেন ডক্টর রক্ষিতের সামনে। ও মাই গড, ভদ্রলোক করেছেন কি? এ তো মিরাকেল। এত প্রমিনেন্ট মুখের ছাপ এখনো আমাদের সংগ্রহে নেই। ভয়ানক কাণ্ড করেছেন আপনার বাবা ব্রতিনবাবু। কথাটা বলে ডক্টর রক্ষিত ব্রতিনবাবুর মুখের দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকালেন। তারপর একের পর এক বেশ কিছু সংগ্রহ দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ঘরের বিছানায়। ওর চোখ মুখের বিস্ময় ভাবটা যেন কাটতেই চাইছে না। খানিকক্ষণ সব চুপচাপ। ব্রতিনবাবু আলমারির দরজাটা বন্ধ করে দিলেন। আপনি জানেন না আপনার বাবা কত বড় কাণ্ড করে গেছেন। এ সমস্ত দেখলে আমাদের সংস্থা তো একেবারে লুফে নেবে। ইতিহাস সৃষ্টি করে গেছেন তিনি। মোটা রকমের আর্থিক উন্নতি ঘটবে আপনার, তার সঙ্গে খ্যাতি তো আছেই। আর একটা কথা বলি, এসব আপনি খুব সাবধানে যত্ন করে রাখুন। আমি এর থেকে কিছু স্যাম্পল সঙ্গে নিয়ে আজই জার্মানি রওনা দিচ্ছি। ব্যাপারটা ফেলে রেখে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে মিউজিয়ামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর এসবের ওপর শুরু হবে রিসার্চ, মেলা কাজ বাকি। না না না, ঢিলেমি করে লাভ নেই। কথাগুলো অতি দ্রুত তার সঙ্গে শেষ করে ডক্টর রক্ষিত কিছু পাথর, কাঠ আর ইটের গায়ে ফুটে ওঠা প্যারিডোলিয়াগুলো নিজের পকেটে রুমালে জড়িয়ে ভরে নিলেন। তারপর বললেন, আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? যেটা ভালো হয় আপনি করুন, আর এইসব জিনিসের গুরুত্ব আপনি আমার থেকেই ভালো বুঝবেন। ওকে ওকে, আমি দিন 7 মধ্যেই ফিরে আসব, তারপর বাকি কথা হবে মিস্টার ব্রতিন। ওকে, নো প্রবলেম। এরপর ডক্টর রক্ষিত ঝড়ের গতিতে বাইরে বেরিয়ে গেলেন। পরদিন সকালে ব্রতিনবাবু চায়ের কাপটা হাতে তুলে নিয়ে খবরের কাগজটার দিকে চোখ ফেলতেই ওর শিরদাঁড়া বেয়ে একটা তরঙ্গ নেমে গেল। কপালে ভাঁজ। হাতের চা পূর্ণ কাপটা একটু টলে গিয়ে উষ্ণ চা ছিটিয়ে পড়ল মেঝেতে। ব্রতিনবাবুর চোখটা স্থির হয়ে রয়েছে খবরের কাগজের একটা হেডলাইনে, মর্মান্তিক প্লেন ক্র্যাশ। বিস্তারিত খবরে লেখা রয়েছে, জার্মানির কোলন শহরের ফ্র্যাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরগামী একটি প্লেন মাঝপথেই যান্ত্রিক গোলযোগের কারণে আছড়ে পড়ে মাটিতে। পাইলট এবং প্লেনের বাকি ক্রু সমেত সকল যাত্রী মৃত। এই অবধি খবরটা পড়ে ব্রতিনবাবু একেবারে চলে গেলেন খবরের নিচের প্যারায়। সেখানে ছাপা হয়েছে যাত্রীদের নামের লিস্ট।
লিস্টের ওপরে দৃষ্টি ফেলে হাতের আঙুল দিয়ে একের পর এক মৃত ব্যক্তির নাম পড়ে যাচ্ছেন ব্রতিনবাবু। এক জায়গায় আঙুল এবং দৃষ্টিটা আটকে যেতেই দীর্ঘশ্বাস ফেললেন ব্রতিনবাবু। ওর চোখ নামের লিস্টের যেখানে থেমে রয়েছে সেখানে ছাপা হয়েছে ডক্টর উদয়ন রক্ষিতের নাম। ব্রতিনবাবু চায়ের কাপটা নামিয়ে রাখলেন। একটা অরুচি ভাব এসে গেল মুখের মধ্যে। মনের মধ্যে একটা আফসোসের সঙ্গে ভালো সুযোগ হাতছাড়া হবার মতো অনুভূতি ঠক্কর খেয়ে চলেছে কেবল। কোম্পানির চাকরি তার আর পোষাচ্ছে না। ভেবেছিলেন বাবার সংগ্রহের জিনিসপত্র রক্ষিতবাবুর হাতে তুলে দিয়ে হাতে কিছু টাকা এলে একটা বড় মাপের ব্যবসা ফেঁদে বসবেন। এই চাকরিতে তার দেশ বিদেশে ঘোরাঘুরি আর সইছে না। কিন্তু সে রাস্তাও তো বন্ধ। মুখ থেকে আপনা হতেই খসে পড়ল আফসোসসূচক একটা শব্দ। পরক্ষণেই ব্রতিনবাবুর মাথায় আবারও বুদবুদ কেটে উঠল আরও একটা চিন্তা। খবরটা কাগজে যখন বেরিয়েছে তখন সত্যিকারের সমজদার মানুষের চোখ ঠিক পড়বেই। আর এখন তো সে নিজেও জেনে গেছে প্যারিডোলিয়া কি আর এর মূল্য কতখানি। অর্থাৎ কেউ না কেউ নিশ্চয়ই আসবে এখানে প্যারিডোলিয়ার খোঁজ করতে। এখন শুধু তার কাজ হবে এসব সাবধানে আগলে বসে থাকা, কারণ মৌকা আবার আসবে। সেদিনই সন্ধেবেলায় ডোরবেল বেজে উঠল। ব্রতিনবাবু ঘড়ির দিকে চোখ ফেলে দেখলেন তাতে সময় দেখাচ্ছে রাত্রি 9:15। ভূষণও বাড়িতে নেই। মালিক গত হয়েছেন সেই বেদনা লাঘব করবার জন্য কীর্তন শুনতে গিয়েছে পাশের পাড়ায়। তার ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। কিন্তু এত রাতে তাহলে কে আসতে পারে? সাব ইন্সপেক্টর অর্পিতা কি, নাকি ফের কোনো প্যারিডোলিয়ার খরিদ্দার? এবারে দরদামটা কিন্তু একটু গুছিয়ে করতে হবে। সেরকম সুযোগ হলে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রাখতে হবে নিজের কাছে। এই সমস্ত কিছু ভেবে ব্রতিনবাবু নিজেই বাইরের আলোটা জ্বালিয়ে সদর দরজা খুলতে গেলেন। দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক, সুপুরুষ। কাঁধ থেকে ঝুলছে একটা চামড়ার ব্যাগ। কাকে চাই? এটা শম্ভুচরণ রায়ের বাড়ি তো? আগে হ্যাঁ, আমি ওনার ছেলে ব্রতিন রায়। আগে আমার নাম অম্বরীশ সেন, আসছি কলকাতার মেটিয়াবুরুজ থেকে। খবরের কাগজে একটা লেখা বেরিয়েছিল, সেই ব্যাপারেই কিছু জিজ্ঞাসা ছিল। আরে আসুন আসুন, ভেতরে এসে বসুন, আসুন। অম্বরীশ ভেতরে ঢুকে সামনের চেয়ারে বসলেন। ঠিক তার উল্টো দিকের চেয়ারে বসলেন ব্রতিনবাবু। কি খাবেন বলুন? চা কফি কিছু আনাই? আরে না না, সেসবের কিছু প্রয়োজন হবে না। আমি আপনার বেশিক্ষণ সময় নেব না, কিছু জিজ্ঞাসা সেরেই চলে যাব। তা আপনার জিজ্ঞাসা তো ওই প্যারিডোলিয়া সংক্রান্ত। কি ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, তবে একটু সংযোজন হবে। আপনার বাবার রহস্যজনক মৃত্যুর ব্যাপারেও কিছু বলার ছিল। শেষের কথাটা শুনে ব্রতিনবাবু একটু নড়ে চড়ে বসলেন। বলুন, কি জানতে চান আপনি? বাবার মৃত্যু নিয়ে তো পুলিশ তদন্ত চালাচ্ছে। তা আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর? ইনভেস্টিগেটর অবশ্যই, তবে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অর্থাৎ ভূত সন্ধানী। আপনি ভূত সন্ধানী? এও আজকাল হয়? আরে ওঝা তন্ত্র সাধকদের নতুন ভার্সন নাকি? যাকে সেসব কথা। তা আপনি আমার কাছে কেন এসেছেন সেটাই তো বুঝলাম না। বুঝবেন, নিশ্চয়ই বুঝবেন। আর একটু সময় এখানে থাকতে দিন, আমি সব পরিষ্কার করে দেব। আমার সিক্সথ সেন্স বলছে এ ঘরে কিছু একটা গন্ডগোল আছে। তা কীরকম গণ্ডগোল? স্পিরিটের উপস্থিতি। কি? ইয়েস মিস্টার ব্রতিন, আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। একটা ট্র্যাপ বিছিয়ে রাখা আছে আপনার ঘরে, ধীরে ধীরে গ্রাস করবে সবাইকে, কেউ বাদ যাবে না। ঠিক কবে থেকে এসব শুরু আমি বলতে পারবো না, তবে আমি কনফার্ম কিছু একটা চলছে এই ঘরে। ব্রতিনবাবুর গলাটা এবার শুকিয়ে এলো।
তিনি কয়েকবার ঢোক গিলে বললেন, আপনি কী সব বলছেন কিছু আমার মাথায় ঢুকছে না। আবার এসব কথা অবিশ্বাসও করতে পারছি না শুধুমাত্র একটা কারণে, কারণ সেটা হলো আমার বাবা খুন হয়েছেন ঠিকই, তবে তার কোনো প্রমাণ পুলিশ খুঁজে পাচ্ছে না। খুনির কোনো চিহ্ন নেই এ ঘরে। আর বাবার মুখের যে বিকৃত ভাব সেটা অস্বাভাবিক। প্যারিডোলিয়া ভেবে আসল ব্যাপারটা আপনি গুলিয়ে ফেলছেন। আপনার বাবার সংগ্রহকৃত মুখের অবয়ব সমন্বিত বস্তুগুলো খুব ভালোভাবে লক্ষ্য করেছেন আপনি, যদিও আমি সেসবের কয়েকটা মাত্রই ছবি দেখেছি, তবে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখিনি। একটা চোখ, নাক, মুখের আদলে সেসব ফুটে উঠেছে, ব্যাস এটুকুই বুঝেছি। চোখ, নাক, মুখ দেখেই থেমে গেলেন? মুখের ভাব প্রকাশের ব্যাপারটা লক্ষ্য করেননি? ভাব প্রকাশ? কীরকমভাবে প্রকাশের কথা বলছেন আপনি? আপনি ওই প্যারিডোলিয়াগুলো আমাকে দেখাতে পারবেন? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে, আসুন, চলুন। কথাটা বলে ব্রতিনবাবু তার বাবার ঘরে ঢুকলেন। অম্বরীশও ব্রতিনবাবুর পিছু পিছু ঘরে গিয়ে ঢুকলেন। তারপর আলমারির পাল্লাটা খুলে কয়েকটা পাথরের টুকরো বের করে ব্রতিনবাবু অম্বরীশের হাতে দিলেন। অম্বরীশ সেগুলোর ওপর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে আলো ফেললেন। এটা এবার লক্ষ্য করুন মুখগুলো। এই মুখের আদলগুলো এক একটা ভাব বা মুখভঙ্গি প্রকাশ করছে। মুখের ফাঁক ফোকরগুলো লক্ষ্য করুন, আর তার সঙ্গে চোখের অবস্থানটাও। এগুলো যেন কিছু বলতে চাইছে। কোনোটার মধ্যে বিরক্তিভাব, কোনোটা আবার দুঃখী। এই সব সংগ্রহগুলোকে পরস্পর সঠিকভাবে সাজিয়ে মুখের ফাঁক ফোকরগুলো লক্ষ্য করলেই বোঝা সম্ভব হবে কি বলতে চাইছে এই মুখের আদলগুলি। ব্যাপারটা আরও স্পষ্ট হবে যদি আমার মুখের দিকে তাকান তবেই। এই যে আমি কথা বলে চলেছি, আমার ঠোঁট, চোখ, গাল নড়ে চলেছে। এখন এই আমার কথা বলা অবস্থায় যদি কন্টিনিউ ছবি তোলা হয়, তাহলে আমার নানান মুখভঙ্গির ছবিতে ধরা পড়বে। এই প্যারিডোলিয়াগুলো ঠিক সেই রকম, যেন এক একটি কথা বলবার সময়কার চিত্র বা ভাস্কর্য। ব্যাপারটাকে তো এত গভীর করে ভাবিনি, তবে এখন যা বুঝেছি আপনি ঠিকই বলেছেন। এসব কি? হ্যাঁ, আরও কিছু বার করুন, আমি আরও পরিষ্কার করে বোঝাচ্ছি আপনাকে। ব্রতিনবাবু আলমারির দ্বিতীয় পাল্লাটি খুলে প্যারিডোলিয়া বার করতে গিয়ে চমকে উঠে সরে দাঁড়ালেন। তার গোটা মুখে ভয়ের ছাপ, হাত পা সামান্য কাঁপছে ওনার। আরে কি হলো? আপনি এভাবে পিছিয়ে আসলেন কেন? ব্রতিনবাবু কিছু প্যারিডোলিয়ার দিকে ইশারা করে বললেন, এগুলি এগুলি তো এখানে থাকবার কথা নয়। মানে এখানে থাকার কথা নয় কেন? একদিন আগে জার্মান থেকে আমার বাড়িতে একজন এসেছিলেন, ডক্টর উদয়ন রক্ষিত। এই প্যারিডোলিয়ার খবর পেয়ে এসেছিলেন উনি। উনি নাকি জার্মানির একটা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, আর এই প্যারিডোলিয়া নিয়ে গবেষণা করেন, আর এগুলোই খুঁজে বের করাই নাকি তাদের কাজ। তারপর আমার এখান থেকে বেশ কিছু নমুনা উনি সঙ্গে করে নিয়ে যান জার্মানিতে, ওখানে দেখানোর জন্য। তা আমি ওগুলোই তার হাতে তুলে দিই, আর উনি সেটা পকেটেও পুরে রাখলেন আমার চোখের সামনে। কিন্তু আজকের খবরের কাগজটা দেখলাম রক্ষিতবাবুর প্লেনটা ক্র্যাশ করেছে, তাতে উনি মারাও গেছেন। এখন প্রশ্ন হলো, তিনি এগুলো সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, তবে এসব ফেরত এলো কীভাবে? পারবে না, কেউ পারবে না। এগুলোর থেকে একটি কেউ আলাদা করতে পারবে না, কারণ এগুলো একের সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত। এরা একটা কথা বলছে। কি সেই কথা? হয়তো আপনার বাবা তা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন, আর তারপরেই এই পরিণতি। আমি এখন কি করব অম্বরীশবাবু? ঘাবড়ে যাবেন না, এর থেকে মুক্তি নিশ্চয়ই আছে। এটা একটা কালচক্র, একটা ট্র্যাপ, ছড়িয়ে রয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে। তাই তো মঙ্গল গ্রহেও পাওয়া যাচ্ছে প্যারিডোলিয়া। এর একটা আকর্ষণ আছে। সুন্দর মুখের অবয়ব দেখে যে কেউ এটিকে সংগ্রহ করে ঘরে এনে তোলবার লোভ সামলাতে পারবে না। আর যখনই এটা সংগ্রহ করবে,
সঙ্গে সঙ্গে জুড়ে যাবে এই কালচক্রের ভেতর। এরপর একের পর এক দেখা মিলতে থাকবে প্যারিডোলিয়ার, এর শেষ মৃত্যুতে। এবার ব্রতিনবাবুর বুকের হাড়গুলো যেন ঝনঝন করে কেঁপে উঠল। একটা আতঙ্ক ফুটে উঠেছে ওনার গোটা শরীরে। তিনি ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমি তো কোনোদিনই এগুলো সংগ্রহ করিনি, তবে আমিও কি এসবের মধ্যে জড়িয়ে পড়েছি? জড়িয়ে হয়তো এখনো পড়েননি, তবে পড়তেও তো পারেন। জানেন তো, আমাদের মস্তিষ্ক যা নিয়ে ব্যস্ত থাকে সেই পথেই এগিয়ে যাবার অনুপ্রেরণা দেয়। যেমন এখন আপনার মস্তিষ্ক জুড়ে শুধু ঘুরপাক খাচ্ছে প্যারিডোলিয়া। কথাগুলো শেষ করে অম্বরীশ তার কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা ল্যাপটপ, ব্লুটুথ স্পিকার এবং একটি অপরিচিত যন্ত্র বের করে সামনের টেবিলে রাখল। আমেরিকার একদল প্যারানর্মাল এক্সপার্ট টিমের সঙ্গে আমি হাতে কলমে কাজ শিখেছি। সেখান থেকেই আনিয়েছি বেশ কিছু যন্ত্র, তার মধ্যে এটি একটি। বলে অপরিচিত যন্ত্রটি হাতে তুলে দেখালো ব্রতিনবাবুকে। এই যন্ত্রটির নাম ইলেকট্রনিক ভয়েস প্রজেকশন। সংক্ষেপে এটিকে বলা হয় ইভিপি। একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাছে এই যন্ত্রটি হলো একটি আদর্শ যন্ত্র। আমি এই ব্যাপারে ভারতীয় তন্ত্রবিদ্যা, সিক্সথ সেন্স এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে থাকি। এই যন্ত্রটির কাজ হলো অত্যন্ত সূক্ষ্ম মাত্রার শব্দকে এটি ধরে সেটিকে বর্ধিত করে। অনেকের মতে অপশক্তি বা মৃতেরা সবসময় জীবিত মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা করে, কিন্তু জীবিত মানুষ সেটা বুঝতে পারে না। মৃতদেহের সেই অতি প্রাকৃতিক ভাষাই রেকর্ড করতে সক্ষম এই ইভিপি মেশিন। তারপর সেই সাউন্ড কম্পিউটারের প্রচুর গুণ বাড়িয়ে শোনা ও বোঝা সক্ষম হয়। আমি এখন সেই প্রচেষ্টাই করব। দেখা যাক কোনো স্পিরিটের উপস্থিতি আছে কি না। অম্বরীশের কথাগুলো শোনার পর ব্রতিনবাবুর কপাল থেকে ঘাম গড়িয়ে পড়তে লাগলো মাটিতে। বুকের বাম পাশটায় একটা চাপা অনুভূতি হতে লাগলো তার। অম্বরীশ ল্যাপটপের সঙ্গে সাউন্ড সিস্টেমটা জুড়ে দিয়ে ইভিপি মেশিনটা অন করে দিল। একটা সবুজ রঙের আলোক বিন্দু সেখানে মিটমিট করছে, অর্থাৎ যন্ত্রটি বাতাসে ভাসমান সিগন্যাল ধরবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। মিনিট পাঁচেকের মধ্যেই সবুজ আলোটা অতি দ্রুত মিটমিট করতে থাকলো, আর তার সঙ্গে মেশিন থেকে একটা জোরালো শব্দ বেরিয়ে আসতে থাকলো। ল্যাপটপের স্ক্রিনে এবার ফুটে উঠেছে বেশ কয়েকটা চলমান রেখা। রেখাগুলো সমান্তরালভাবে চলতে চলতে হঠাৎ করেই বক্ররেখার রূপ নিল। মনে হচ্ছে একটা স্পিরিটের সিগন্যাল মিলছে। এখন দেখা যাক কে সে। ব্রতিনবাবুর কান মুখ দিয়ে যেন গরম বাতাস বেরোচ্ছে। অম্বরীশ এবার ঘরের শূন্যস্থানের দিকে তাকিয়ে বললেন, আমি কার শব্দ শুনতে পাচ্ছি? কোনো প্রত্যুত্তর এলো না। ব্রতিনবাবু পকেট থেকে একটা রুমাল বের করে মাথায়, গলায়, কপালের ঘামটা মুছে নিলেন। কিছু বলবার থাকলে বলো। কে তুমি? কি চাও তুমি? এবারে সাউন্ড সিস্টেমে একটা খসখসে আওয়াজ ভেসে এলো। অম্বরীশ লো ফ্রিকোয়েন্সি সাউন্ডটাকে হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতেই সাউন্ড সিস্টেম থেকে আওয়াজটা যন্ত্রণাক্লিষ্ট মানুষের গলার স্বরে পরিণত হলো। ব্রতিন, 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 এসব ভালো নয়। নষ্ট করে ফেল বাবা। আমি কি ভুলই না করেছি। ভয়ানক মারাত্মক একটা খেলার পুতুল হয়ে পড়েছি। কথাগুলো শুনে ব্রতিনবাবুর বিস্ময়ে চোখ মুখ যেন ফেটে পড়তে চাইল। সারা ঘরময় অবাক দৃষ্টিতে তাকিয়ে ওর মুখ থেকে কেবল একটা কথাই বেরোলো, বাবা, 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 তুমি তুমি কোথায় আছো? বলো বাবা, কে কে তোমাকে খুন করলো? বলো বাবা, বলো, বলো, কে তোমাকে খুন করলো? বাবা, তুমি কোথায় আছো? বলো, বলো বাবা, কে তোমাকে খুন করলো? সাউন্ড সিস্টেম থেকে ফের শব্দ ভেসে এলো। নিজের অজান্তেই অন্ধকারের হদিশ পেয়েছিলাম। আমি হারিয়ে গিয়েছিলাম তার ভেতর। সৃষ্টির আদিকাল থেকেই
আলো এবং অন্ধকার দুই পাশাপাশি আছে প্রতীক। এই ভয়ানক কালচক্র, এর থেকে নিস্তার নেই। সাবধান, এর থেকে যত দূরে থাকা যায় মঙ্গল। ওসব নষ্ট করে ফেল, ওসব নষ্ট করে ফেল, দূর করে ফেল ঘর থেকে, তবেই মুক্তি। এ তুমি কি করেছো বাবা? অন্ধকার জগতের দরজা খুলে নিজের বিপদ নিজেই ডেকে আনলে। এখন আমি কি করব বাবা, বলো, তুমি বলো, এখন আমি কি করব? এই যে আমার কল্পনার অতীত। আর সাউন্ড বক্স থেকে কোনো শব্দ এলো না, কেবল একটা বিপ বিপ শব্দ ছাড়া। যোগাযোগ বিচ্ছিন্ন। কিছু বুঝলেন ব্রতিনবাবু? বুঝলাম, সবটাই আমার কাছে এখন স্পষ্ট। এসব প্যারিডোলিয়া হলো মৃত্যুর আরেক নাম। এর মোহমায়া মানুষকে টেনে নিয়ে চলে যায় অন্য জগতে। এ শিল্প নয়, একটা ভয়ানক খেলা, যাতে আমার বাবা ফেঁসে গিয়েছিলেন। একটা ভয়ানক খেলা। একদমই তাই। এটা কোনো কাকতালীয় বস্তু নয়, বরং আমি বলবো অন্ধকারের খেলা। কিন্তু আমার এখন কি করণীয়? আপনি এসব সংগ্রহকে যত তাড়াতাড়ি সম্ভব নষ্ট করে ফেলুন। এর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে মুক্ত হন। সম্ভব হলে কাল সকালেই এগুলোকে গর্ত করে মাটির তলায় পুঁতে ফেলুন। আপনার কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার করে দেওয়াই আমার লক্ষ্য ছিল, যাতে মিথ্যে ভ্রান্ত কিছু ধারণার পিছনে ছুটে বেরিয়ে নিজের প্রাণটা যেন না খুইয়ে বসেন। ওকে, এখন আমি চলি। বাকি কাজটা আপনি নিজেই করে নিতে পারবেন। অম্বরীশ চলে গেলে ব্রতিনবাবু মাথায় হাত দিয়ে বেশ কিছুক্ষণ হয়েই বসে রইলেন বাইরের বারান্দায়। তারপর হুট করে ওনার মাথায় এলো তার বাবার লেখা সেই ডায়েরিটার কথা। তৎক্ষণাৎ উঠে গিয়ে তিনি ডায়েরিটি নিয়ে পড়তে বসলেন। বেশ সহজ সরল ভাষায় শম্ভুচরণ রায় লিখেছেন, বিগত কিছুদিন যাবৎ রাস্তাঘাটে বেরোলেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে। সেটা হলো একটা মানুষের মুখ। চোখ, নাক, মুখ যথাস্থানে অবস্থিত একটা মুখমণ্ডল। কখনো সেটা পাথরের গায়ে, ইটের গায়ে, কাঠের গায়ে, গাছের গুঁড়ির মধ্যে, আকাশের মেঘের ভেতর, কিংবা বিভিন্ন বস্তুর উপরে। যেগুলো সংগ্রহ করার মতো সেগুলো সঙ্গে করে নিয়ে আসি। আমি শোবার ঘরের আলমারিটিকে বানিয়ে ফেলেছি এসব বস্তুর একটা সংগ্রহশালা। আর যেগুলো আকারে বৃহৎ কিংবা সংগ্রহযোগ্য নয়, সেগুলির একটা করে ছবি তুলে রাখি। দিন 7 পর তিনি আবার লিখেছেন, একটা মোহ বা আকর্ষণ আমাকে পেয়ে বসেছে। মুখের অবয়ব আমার পিছু যেন কিছুতেই ছাড়ছে না। বাজার থেকে সবজি এনে মেঝেতে ঢালতেই দেখি আলুর গায়ে ফুটে উঠেছে একটা মুখমণ্ডলের আদল। চোখের জায়গায় দুটো গর্ত, নাকের স্থানে উঁচু হয়ে আছে, আর মুখটা হাঁ করে খোলা। এই ঘটনার 5 দিন পর তিনি যা লিখেছেন, বিষয়টা যে কাকতালীয় নয় সেটা বেশ উপলব্ধি করতে পারছি। কারণ আশেপাশের এত মানুষের মধ্যে আমার চোখেই কেবল এসব ধরা পড়ছে। মনে হচ্ছে এসবের জন্য আমাকেই যেন নির্বাচন করেছে কোন এক অদৃশ্য শক্তি। মাথার ভেতর সর্বক্ষণ এসব ঘুরপাক খায়, আর একটা জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে দেখছি নিজেকে কেবল। অথচ এর থেকে বেরিয়ে আসার শক্তি যেন আমার নেই। এর প্রায় মাসখানেক পর লেখা বন্ধ। পরবর্তী ডায়েরি লেখার তারিখ প্রায় 1.5 মাস পর। আমি ক্রমশ ফুরিয়ে আসছি। এ রহস্যময় ঘটনাবলীর কোনো কুল কিনারা পাচ্ছি না কিছুতেই। কোনো অদৃশ্য শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে, সেটা অনুভব করতে পারলেও মুক্তির পথ আমার জানা নেই। এরপর থেকে ডায়েরি লেখায় পরিবর্তন এসেছে। আর তেমন খোলসা করে বিষয়টাকে নিয়ে কিছুই লেখেননি। তার বদলে রয়েছে কবে কোথায় কি বস্তু সংগ্রহ করেছেন তার বর্ণনা। একঘেয়েমি লেখা উল্টে পাল্টে দেখতে দেখতে ব্রতিনবাবু এবার পৌঁছে গেলেন ডায়েরির এক্কেবারে শেষ প্রান্তে, অর্থাৎ মৃত্যুর দিন শম্ভুচরণ বাবুর লেখা শেষ পাতাটা। সে পাতায় লেখার বর্ণনা পড়তে পড়তে একেবারে শেষ লাইনে এসে ব্রতিনবাবু চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন। হাত পা যেন শক্তি শূন্য হয়ে পড়েছে ওনার।
এ কি লিখেছেন তার বাবা? আমার ফুলটা যখন ভাঙলো তখন আমার আর কিছু করার নেই। আমি জালে সম্পূর্ণ জড়িয়ে পড়েছি, সমস্ত পথ পার করে ফেলেছি। ব্রতিনকে এর থেকে দূরে রাখাই সমীচীন। আমি আজ বুঝতে পারলাম, এতদিন ধরে যে মুখের আদল সম্মিলিত বস্তুগুলি আমি সংগ্রহ করেছি, তাতে ফুটে ওঠা মুখটা আসলে আমারই। অর্থাৎ আমি আমার মৃত্যু পথযাত্রার খণ্ড খণ্ড চিত্র জড়ো করে ফেলেছি নিজের হাতেই। এরপর ব্রতিনবাবু ছুটে গেলেন আলমারিটার কাছে। দু হাতে করে বের করে আনলেন বেশ কিছু প্যারিডোলিয়া। তারপর সেগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তিনি। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতেই তার মাথাটা একেবারে বোঁ করে ঘুরে গেল। উনি এতক্ষণ লক্ষ্য করেননি এ তো হুবহু তার বাবার মুখের আদল। খানিকটা অস্পষ্ট, তবে তার বাবার মুখের সঙ্গে মিলিয়ে কল্পনা করলেই হুবহু মিলে যায়। এমনকি শম্ভুচরণবাবুর ডান গালের আঁচিলটাও ফুটে উঠেছে কোনো কোনো প্যারিডোলিয়ায়। এরপর আর একটুও সময় নষ্ট না করে ব্রতিনবাবু হাতে টর্চ আর একটা কোদাল তুলে নিয়ে ছুটে গেলেন বাড়ির পেছনের দিকের সেই পরিত্যক্ত জমিটার কাছে। তারপর প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় তিনি খুললেন সেখানে একটা বড় মাপের গর্ত। তারপর বাবার সংগৃহীকৃত সমস্ত প্যারিডোলিয়াগুলোকে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে ফিরে এলেন ঘরে। রাত তখন অনেকটাই। বাকি রাতটুকু ঘুম কিছুতেই এলো না ব্রতিনবাবুর। কোনো রকমে চোখ বন্ধ করে পড়েছিলেন তিনি বিছানায়, কিন্তু তাও অস্বস্তি কাটছে না কিছুতেই। বিছানাটা যেন কাঁটার মতো বিঁধছে তার। শরীরে একটা ঝিমিয়ে পড়া ভাব এসে চেপে বসেছে। মনটাও কেমন যেন ছটপট করছে অজানা একটা কারণে। এক কাপ কফি খেলে বেশ ভালো হয়, এই কথাটা ভেবে রান্নাঘরে ঢুকে এক কাপ কফি বানালেন নিজের হাতেই। কফির কাপ হাতে এলেন বারান্দায়। ভোরের আলো তখন সামান্য ফুটেছে। ঠোঁটের কাছে কফির কাপটা তুলে একটা আমেজ ভরা চুমুক দিতে যাবেন, এমন সময় ওনার হাতটা হঠাৎ কেঁপে কেঁপে নিচের দিকে নামতে থাকলো। বিস্ময় ভরা চোখ ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইছে। মুখ হাঁ হয়ে গিয়ে থুতনি ঝুলে পড়েছে নিচের দিকে। হাত পায়ে শক্তি শূন্য। কপাল জুড়ে জমা হচ্ছে বিন্দু বিন্দু ঘাম। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা তরঙ্গ খেলে বেড়াচ্ছে। চোখের দৃষ্টি কফি কাপের ভেতরে আটকেই রয়েছে তখন থেকেই, কারণ কাপের ভেতর উষ্ণ ধোঁয়া ছড়ানো কফি এবং তার ফেনার ওপর ফুটে উঠেছে একটা মুখাবয়ব। অর্থাৎ সৃষ্ট হয়েছে আরও একটি প্যারিডোলিয়া। সেই মুখ তার ভীষণ পরিচিত, খুব চেনা। সেই প্যারিডোলিয়াটি আর কারো নয়, স্বয়ং ব্রতিন বাবুর। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা প্যারিডোলিয়া। জ্যাম হাব স্টুডিওর পাশে থাকার জন্য লেখক আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।